নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। ফলতায় ভোটের পরে আবার ভোট গ্রহণ। ফলতায় এখন ভয় আউট, সাহস ইন। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। ভোট দিতে পারবেন? হ্যাঁ, নিঃসন্দেহে দেওয়া যাবে, ভয় কিছু নেই, ভয় আউট, সাহস ইন। যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা আমাদের মধ্যে নেই, পরিবর্তন হয়ে গেছে। এবার যে সামনে যে ভোটটা দেবো আমরা, নির্দ্বিধা নির্ভয়ে আমি ভোট দিতে পারবো, কোনো বাধা বিপত্তি আর কোনো কিছু নেই। আগে ভোট ভালো হতো না, ভোট দিতেই দিত না, ভোটের বাক্সের কাছে সামনে বসে থাকতো ওই বিরোধী পার্টি টিএমসিরা। না, এখন ভয়ের পরিবেশ নেই, মুখ্যমন্ত্রী এখন পাল্টেছে, এখন ভালোভাবেই ভোট হচ্ছে। মোট ভোটার আছে 2,25,000, যাদের সমর্থনে আমরা ক্ষমতায় এসেছি। এই রকম ভোটার আছে 1,62,000। 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবে। ভোটের পর ফের ভোট। 21শে মে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন। রাজ্যে বিধানসভা ভোটের পর্ব শেষের পর আরও এক ভোটের জন্য প্রস্তুত হচ্ছেন ফলতাবাসী। তবে তাদের কাছে গতবারের ভোটের থেকে অনেকটাই আলাদা এবারের ভোট। গত ভোটে বারবার উঠেছে ভয় দেখানোর অভিযোগ। পুষ্পা জাহাঙ্গীরের বাহিনীর দাপট দেখেছে ফলতা। ইভিএমে সেলোটেপ আতর, গোপন ক্যামেরায় বুথে নজর, এরকম নানা অভিযোগ, যা খতিয়ে দেখে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে হয় নির্বাচন কমিশনকে। বাতিল করে দেয় ফলতার ভোট। ভোট হবে আগামী বৃহস্পতিবার। এবার আর ভয় নেই, শুধুই ভরসা। এবার আমরা একেবারে যাব, ভোট দিয়ে চলে আসবো, আর কোনো ভয় নেই। তারা কোনো ভয় দেখে না, তারা দেখতেই পায় না। এবার ভোট দেবো, সরকার পরিবর্তন হয়ে গেছে, ফলতাও পরিবর্তন হয়ে যাবে। ভোট পাঠ দিয়েছি, একটা ভয়ের আতঙ্কে ছিলাম অবশ্যই। তাছাড়া সামনে যে ভোটটা আসছে, আর ভয়ের কোনো কারণই নেই। আমরা চাই যে শান্তি হোক, ভালো থাকুক, এরকম সমাজ আমরা পেতে চাই। ভয় না, কোনো ভয় দ্বিধাবোধ কিছুই নেই। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ফলতা। 2001 সালে প্রথমবার ফলতায় জেতে তৃণমূল। 2011 সালে রাজ্যে পালাবদলের পর থেকে ফলতা তৃণমূলের ঘাঁটি। একের পর এক ভোট হয়েছে আর তৃণমূলের জয়ের ব্যবধান বেড়েছে। 2021-এর বিধানসভা ভোটে তৃণমূলের শঙ্কর নস্কর জিতেছিলেন 40,774 ভোটে। 2024-এর লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ফলতা থেকে লিড পান 1,69,000 ভোটের। 89% ভোট একাই পান অভিষেক। অনেকেই বলেন, ফলতায় তো ভোটই হয় না, ভোট করানো হয়। তাই তৃণমূল একাই ভোট পায়। সৌজন্যে জাহাঙ্গীর খান, যিনি এবার ফলতায় তৃণমূলের প্রার্থী। 26-এ পালাবদল হতেই ফলতায় ছবি বদল। ভয় নেই, এখন শুধুই ভরসার কথা। ভয় কিছু নেই, ভয় আউট, সাহস ইন। বিগত যে সমস্ত নির্বাচনগুলো ডায়মন্ড হারবার এবং ফলতাতে হতো, তাতে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাতেন। তবে আগামী 21 তারিখ তারা নির্ভয়ে ভোট দেবেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এটাই বড় প্রাপ্তি, বলছেন ফলতার মানুষজন। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, ফলতা। কোথাও ইভিএমে সেলোটেপ, কোথাও আবার প্রার্থীর নামের পাশে আতর। এই সমস্ত ভুরি ভুরি অভিযোগ 29 এপ্রিলের ভোটে। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা ম্যাডিয়াম? দাদাটা কোথায়? দেখা যাচ্ছে? আমার উপর ছেড়ে দিন, আমিও দায়িত্বটা নিয়ে গেলাম। আগে ভোট ভালো হতো না, ভোট দিতেই দিত না, ভোটের বাক্সের কাছে সামনে বসে থাকতো ওই বিরোধী পার্টি টিএমসিরা। যারা ভোট দিতে যাচ্ছিল তাদের বলছিল যে এখানে ক্যামেরা লাগানো আছে। তা 2-3 জন ভোট দিয়ে আসার পরে যখন বাইরে বেরিয়েছে, তাদের সঙ্গে সঙ্গে তারা মোবাইলে দেখেছে যে ইনি বিজেপিতে ভোট দিয়েছে। তাদের ওখানে ওরা একটা বুথ করেছিল, সেই বুথের কাছে 2-3 জনকে মারধর করে। ভোট গণনার পরে পোস্টপল ফাইলিং হয়েছিল মল্লিকপুরে, অন্তত 6-8টা দোকান ভাঙচুর করে বন্ধ করে দেয়। তার মধ্যে আমার ছিল, বন্ধ করে দিয়েছিল মারধর করে। আমি 1 সপ্তাহ উঠতে পারিনি। টেপটা ইভিএম মেশিনে বিজেপি যে সুইচ, সেই সুইচে লাগানো ছিল এবং স্কেল দেওয়া ছিল, স্কেল দিয়ে টেপ মারা ছিল সুইচের ওপর, যেন না কেউ টিপলে ভোট যেন না হয়। বুথের একেবারে কিছুটা দূরেই এই যে জায়গা,
আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে অস্থায়ী একটা ঘর এখানে তৈরি রয়েছে। আমরা দেখাতে পারছি আপনাদের এই যে ঘর, সেই ঘর থেকে বসেই তৃণমূল কংগ্রেসের নেতারা নজরদারি চালাতো, এমনটাই কিন্তু গ্রামের মানুষজন তারা অভিযোগ করছেন। কি নজরদারি চালাতেন? যে বারবার যে অভিযোগটা আসছে যে ইভিএম, সে ইভিএমে স্পাই ক্যাম লাগানো হচ্ছে বা আতর লাগানো হচ্ছে, সেই সমস্ত নজরদারি চালানো হচ্ছে কে কাকে ভোট দিচ্ছে। এই হচ্ছে সেই ঘর, সেই ঘরে বসে তৃণমূলের নেতারা তারা নজরদারি চালাতো, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। 26-এর ভোটে ফলতায় এমনই অভিযোগের পাহাড়। ভারতবর্ষে ফলতা বলে একটি জায়গা রয়েছে যেখানকার প্রাপ্তবয়স্ক ভোটার ভদ্রমণ্ডলী গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। 26-এর বিধানসভা ভোটে মূলত 3 ধরনের অভিযোগ ওঠে ফলতা থেকে। ইভিএমে বিজেপি প্রার্থীর নামের পাশে সেলোটেপ, ইভিএম এর বোতামে আতর লাগিয়ে দেওয়া, গোপন ক্যামেরা বসিয়ে বুথে নজরদারি। বৃহস্পতিবার ফের ফলতায় ভোট। ফলতা বিধানসভা এলাকায় গত 29 তারিখে একাধিক বুথে সেখানে ইভিএমে কারচুপির অভিযোগ সামনে এসেছে। তার মধ্যে অন্যতম আরও একটি বুথ, সেটা হচ্ছে রামগড় হাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এখানেও যে 2টি বুথ রয়েছে সেখানে ইভিএমে টেপ লাগানো ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইভিএমে বিজেপি প্রার্থীর নাম এবং তার পাশে থাকা বোতামের ওপর সেলোটেপ দিয়ে আটকানো থাকতো স্কেল, যাতে কেউ চাইলেও বিজেপিকে ভোট দিতে না পারেন। কিছুক্ষণ টেপ লাগানোর পরে আবার টেপটা সরিয়ে দেওয়া হয়েছিল। জানতে পারলো আর সব লোকেরা যে টেপ লাগানো রয়েছে, সেই খবরটা আসার পরে আবার টেপ সরিয়ে দিয়েছে। টেপটা ইভিএম মেশিনে বিজেপি যে সুইচ, সেই সুইচে লাগানো ছিল এবং স্কেল দেওয়া ছিল, স্কেল দিয়ে টেপ মারা ছিল, যেন না কেউ টিপলে ভোট যেন না হয়। স্থানীয়দের অভিযোগ, ইভিএম এ তৃণমূল প্রার্থীর নামের পাশের বোতামে আতর লাগানো থাকতো। তৃণমূলকে ভোট দিলেই আঙুলে আতরের গন্ধ। ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পর ভোটারের আঙুল শুকে দেখতেন তৃণমূলের লোকজন। আতরের গন্ধ পেলে ছাড়, না হলে মার। 21 নম্বর বুথে ঘোল্লাজারামপুর, ওখানে ইভিএমে আতর মিশিয়ে দিয়েছিল। তা আতর মিশিয়ে দেওয়ার পরে যে ভোট দিয়ে আসছে তার হাত শোকা হচ্ছে, যদি তার হাত থেকে গন্ধ না পায় তাকে মারধর করা হয়েছে। তৃতীয় অভিযোগ সব থেকে সাংঘাতিক, বুথের ভেতরেই লাগানো গোপন ক্যামেরা। এমন ভাবে ক্যামেরা বসানো যাতে দেখা যায় কে কোন দলকে ভোট দিচ্ছেন। অভিযোগ, বুথ থেকে কিছু দূরে একটি অস্থায়ী ক্যাম্পে বসে সেই ক্যামেরার ফুটেজে নজর রাখতেন তৃণমূলের লোকজন। অন্য দলকে ভোট দিয়ে বেরোলেই বেধড়ক মারধর। যারা ভোট দিতে যাচ্ছিল তাদের বলছিল যে এখানে ক্যামেরা লাগানো আছে। তা 2-3 জন ভোট দিয়ে আসার পরে যখন বাইরে বেরিয়েছে, তাদের সঙ্গে সঙ্গে তারা মোবাইলে দেখেছে যে ইনি মানে বিজেপিতে ভোট দিয়েছে। তাদের ওখানে ওরা একটা বুথ করেছিল, সেই বুথের কাছে 2-3 জনকে মারধর করে। সে ইভিএমে স্পাই ক্যাম লাগানো হচ্ছে বা আতর লাগানো হচ্ছে, সেই সমস্ত নজরদারি চালানো হচ্ছে কে কাকে ভোট দিচ্ছে। এই হচ্ছে সেই ঘর, সেই ঘরে বসে তৃণমূলের নেতারা তারা নজরদারি চালাতো, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। যাবতীয় অভিযোগের কেন্দ্রে একজনই, ফলতার এবারের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। দাপুটে পুষ্পা। এতদিন ফলতা পুষ্পার দাপট দেখেছে, এবার ভোটের আগে সেই পুষ্পাকে দেখাই যাচ্ছে না। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা ম্যাডাম? দাদাটা কোথায়? দেখা যাচ্ছে? আমার উপর ছেড়ে দিন, আমিও দায়িত্বটা নিয়ে গেলাম। না, দেখা যায় না, তাদের খুঁজেই পাওয়া যায় না, তারা সব পালিয়েছে ভয়ে। হিন্দু এলাকাগুলোতে যাওয়া হতো, গিয়ে সেখানে মা বোনেদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে, এদের কাছ থেকে সব ভোটার কার্ড, আধার কার্ড কেড়ে নেওয়া হতো, এবং যাতে তারা কেউ ভোট না দিতে পারে। এবং হিন্দু এলাকায় এরকম প্রচুর মানুষজন আছে যারা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড কেড়ে নেওয়ার জন্য তারা ভোট দিতে পারেনি। সেইগুলো এবার আর হবে না। এবার সাধারণ মানুষ এবার ভোট দেবে। 1 থেকে 1.5 লাখ ভোটে ভারতীয় জনতা পার্টি জিতবে। ভয়ের অতীতকে পেছনে ফেলে ভরসার পথে এগোচ্ছে ফলতা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে অনেক বিধানসভাতেই রাজনৈতিক সমীকরণও বদলে গিয়েছে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। কিন্তু আগামী ফলতা নির্বাচনে ফলাফলে শেষ পর্যন্ত কে শেষ হাসি আছে তার উত্তর দেবে সময়। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে আনিসুদ্দিন মোল্লা ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, ফলতা, দক্ষিণ 24 পরগনা।
ইডির হাতে সোনা, সোনা পাপ্পু বারবার ইডি তলব ফেরানোর পরে হঠাৎ করে আজকে সকালে হাজির। তোলাবাজি, সিন্ডিকেট, জমি দখলদারি এই সবের অভিযোগ। এখনো ইডিতে সোনা পাপ্পু। গোলপার্কের কাছে কাঁকুলিয়ায় তাণ্ডবের পর দীর্ঘদিন গা ঢাকা, অবশেষে ইডি অফিসে কসবা ত্রাস সোনা পাপ্পু। গত ফেব্রুয়ারি মাসে কাঁকুলিয়া কাণ্ডের পর থেকেই খোঁজ চলছিল সোনা পাপ্পুর। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় লাইভ করলেও তার নাগাল পাচ্ছিল না পুলিশ। এরই মধ্যে কোটি কোটি টাকার জমি কেলেঙ্কারির খোঁজ পায় ইডি, তাতে জড়ায় সোনা পাপ্পুর নাম। গত এপ্রিলে তার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোটি টাকা উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু সম্পত্তির নথি। বারবার তলবও করা হয় ইডির তরফে, তারপরেও গড় হাজির। অবশেষে স্ত্রীকে নিয়ে সোমবার ইডি দপ্তরে হাজির সোনা পাপ্পু। কসবার ত্রাস সোনা পাপ্পু। দক্ষিণ কলকাতার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে নানা অভিযোগ। বালিগঞ্জ ও কসবা এলাকায় অন্যের জমি ও সম্পত্তি দখল, সিন্ডিকেট রাজ চালানো, স্থানীয় প্রমোটার ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা আদায়, বিপুল টাকা প্রভাবশালীদের হাতে তুলে দেওয়া, বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা ও ব্যবহার। এসব চালিয়ে যাওয়ার জন্য পুলিশের একাংশকে ঘুষ। সোনা পাপ্পুর সূত্র ধরে নাম উঠে আসে ব্যবসায়ী জয় কামদারের। জমি জালিয়াতিতে জয় কামদার এবং সোনা পাপ্পু যোগের জোরালো প্রমাণ পায় ইডি। এরপরই গত 19 এপ্রিল জয় কামদারকে গ্রেপ্তার করে ইডি। এসপি কনস্ট্রাকশনের মালিক সোনা পাপ্পু। সংস্থার অ্যাকাউন্ট থেকে 1.5 কোটির লেনদেন দাবি ইডির। জয় কামদার এবং সোনা পাপ্পুর সংস্থার মধ্যে কোটির লেনদেন দাবি ইডির। জয় কামদার সোনা পাপ্পুর স্ত্রীর সংস্থার মধ্যেও লেনদেন। জয় কামদারকে গ্রেপ্তারের পর ইডি তদন্তে গতি আসে। উঠে আসে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের নাম। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেছে ইডি। জমি জালিয়াতি মামলায় দুজনকে গ্রেপ্তার করলেও খোঁজ মিলছিল না সোনা পাপ্পুর। দীর্ঘ সময় ধরে তার খোঁজ না মেলায় তদন্তকারীরা মনে করছিলেন ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন পাপ্পু। অবশেষে সোমবার আচমকায় তিনি হাজির ইডির অফিসে। নিউজ 18 বাংলা। তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি বন্ধ করতে তৎপর সরকার। আগামী মঙ্গলবারের মধ্যে বিকেলের মধ্যেই রিপোর্ট গত 3-4 বছরে কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেটের কি কি অভিযোগ। নিউ টাউন থেকে নিউ গড়িয়া, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোথাও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, কোথাও তোলাবাজি, কোথাও আবার সিন্ডিকেট। পালা বদলের পর এসব আর চলবে না, সাফ বার্তা দিয়েছে রাজ্য সরকার। সেই মতো আসরে নেমে পড়েছে পুলিশ। সব জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের চিঠি দিয়েছে ভবানী ভবন। জানতে চেয়েছে গত 3-4 বছরে কাটমানি, তোলাবাজি এবং সিন্ডিকেট নিয়ে কত অভিযোগ জমা পড়েছে, কি কি পদক্ষেপ করা হয়েছে, অভিযোগ থাকলেও কোথায় কত এফআইআর হয়নি, পালা বদলের পর কত নতুন অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে কত মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিকেলের মধ্যে রিপোর্ট দিতে হবে স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো ডিআইজিকে। গত কয়েক বছরে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। অনেকে থানায় অভিযোগ জানিয়েছেন, কিন্তু লাভ হয়নি। অনেকে ভয়ে জানাতেই পারেননি, যেমন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের মদনলাল প্রধান। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাদাভাঙার বাসিন্দা। অভিযোগ, আবাসে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে তার থেকে 20,000 টাকা নেন তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত সদস্য কাশীনাথ মাইতি। এর জন্য স্ত্রীর গয়না বন্ধক রাখতে হয় মদনলালকে। এত কিছুর পরেও তিনি ঘর পাননি বলে অভিযোগ। কটা আমাকে বলছে, কটা মদন টাকা দিতে হবে। আমাকে টাকার কথা তো তুমি বলো নি, কটা এক্ষুনি 5,000 টাকা তোমাকে দিতে হবে। এইসে আমার গিন্নি চেনটা নিয়ে যে আমি বন্ধক দিলাম, বন্ধক দিয়ে টাকাটা দিলাম। আবার বলছে না, আবার বললে তুই টাকা দাও। আমাকে আবার টাকা, হ্যাঁ, কটা মোট 20,000 টাকা দিত, তুমি 5,000 টাকা দিছো, আবার 15,000 টাকা দিই। আমাদের বাড়ি ঢোকার পরে
হ্যাঁ এই গিটিম জানা কাশিনা মাইতি আমরা বলেছিল যে মন্টুবাবু তোমাকে মাংস দিতে হবে। তো কী কারণে মাংস দিতে হবে বলে বাড়ি ঢুকেছে তার কারণে মাংস দিতে হবে। 20 কিলো মাংস। প্রেসার বলতে গেলে অনেকবার করেছে। এটা টাকা ঢোকার পর? হ্যাঁ টাকা ঢোকার পর। যদি আমি বলে থাকি, মানে আমি যদি এটা করে থাকি এবং নিয়েও থাকি, তাহলে যথার্থতার একটা তো প্রমাণ চাইবো। 20,000 টাকাটা কম টাকা না। আমি ঈশ্বরের নামে শপথ নিয়েও বলছি, যদি আমি নিয়ে থাকি, যদি, তাহলে আমার জিপ আড়ষ্ট হবে। ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকেও কাটমানি, ভুরি ভুরি অভিযোগ তৃণমূল নেতা কাউন্সিলরদের বিরুদ্ধে। আর এবার পালাবদলের পর টাকা ফেরত চান উপভোক্তারা। গরিবদের পাকা বাড়ি তৈরির জন্য সরকারি প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। শহরে বাড়ি তৈরি করতে 3,65,000 টাকা, গ্রামে 1,25,000 টাকা। এই টাকা থেকেও কাটমানি। নানা জায়গায় অভিযোগের আঙুল তৃণমূল নেতাদের দিকে। রাজ্যে ক্ষমতা এখন বিজেপি, এরপরেই কাটমানি ফেরত চেয়ে সরব অনেকে। যেমন বীরভূমের বোলপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ড কাছারিপট্টি। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে অনেকের থেকে টাকা তোলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তাপস সরকার। কারো কাছে 25,000 টাকা, কারো থেকে 27,000 টাকা। এও অভিযোগ, অনেকের ব্যাংকের পাসবই, এটিএম কার্ড নিজের কাছে রেখে দেন তৃণমূল কাউন্সিলর, তা ফেরত দেননি। টাকা দিয়ে কেউ বাড়ি পেয়েছেন, কেউ আবার পাননি। 25,000 টাকা দিয়ে তাপস সরকার নিচে বলেছিল বাড়ি নিতে গেলে 25,000 টাকা জমা দিতে হবে। না এটিএম কার্ড, ব্যাংকের বই সব ওনার কাছে আছে, আমরা চেয়েছি তাও আমরা পাইনি। দিয়ে দেবো বলেছে শুধু। আমি টাকা জমা দিয়েছি, 27,000 টাকা দিয়েছি, কিন্তু আমার বাড়ি এখনো হয়নি। আমার বাড়ি সমস্যা কেসটা আমার কাউন্সিলারই করেছে। আমি লোকের ঘরে কাজ করে পয়সা দিয়েছি, কিন্তু আমি এখনো ভাঙা বাড়িতে থাকি, লোকের জায়গায় থাকি। 25,000 টাকা আমরা কেউ নিই নাই, ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। আপনারা নিজেরাও জানেন যে গভর্নমেন্টের নিয়ম হচ্ছে 3,43,000 টাকা গভর্নমেন্ট দেবে, 25,000 টাকা বেনিফিশিয়ারিকে দিতে হবে, দিয়ে 3,68,000 টাকায় বাড়ি হবে। লিলটন হয়ে যাওয়ার পরে ছবি হবে, তবে টাকা ঢুকবে। ছাদ হয়ে যাবে, ছবি হবে, তবে টাকা ঢুকবে। কমপ্লিট হবে, ছবি হবে, তারপর টাকা ঢুকবে। ওই জন্য আগে ঢোকার কোনো প্রশ্ন নয়। তারা ভুল বলছে, তারা জানে না ব্যাপারটা। আমি চাইবো সেই কাউন্সিলরকে এই সূচনা দেবো, যাতে সমস্ত গরিব মানুষের টাকা যত শীঘ্রই টাকা ফিরে দিতে পারে ততই ভালো, নাহলে কিন্তু আমরা অন্য বিকল্প বাঁচবো। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ড। সরকার বদলের পর এখানকার নিচু মিথ্যাপাড়ায় অনেকেই সরব। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাইয়ে দিতে 25,000 টাকা করে কাটমানি নেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর জাহানারা বিবি। এখন সেই টাকা তারা ফেরত চান। এ নিয়ে কিছু বলতে চাননি কাউন্সিলর। এই যে বাড়িগুলো পেয়েছেন, কাউকে কোনো টাকা দিতে হয়েছিল? 25,000 করে নিয়েছিল। কে নিয়েছিল? যারা নিয়েছে কমিশনার টাকায়। শুধু আবাসের ক্ষেত্রে কাটমানি না, অনেক কিছু ক্ষেত্রেই টাকা পয়সা নিয়ে হয়েছে। ব্যাপকভাবে টাকা নিয়েছে অনেকে, তৃণমূল নেতৃত্ব। আমরা এনকোয়ারি করছি, তারপরে যা ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমার পাড়া আমার সমাধানের সমস্ত টাকা পয়সার পেমেন্ট আমরা আটকে দেওয়ার ব্যবস্থা করেছি। মুর্শিদাবাদের রানীনগর থানার চর রাজাপুর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, বছর দুয়েক আগে এখানেও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে কাটমানি নেন তৃণমূল নেতা হরিপ্রসন্ন মণ্ডল। কারো থেকে 5,000 টাকা, কারো থেকে 10,000 টাকা, কিন্তু কেউই ঘর পাননি। এ নিয়ে রবিবার রানীনগর থানায় লিখিত অভিযোগ জানান উপভোক্তারা। সোমবার গ্রেপ্তার হরিপ্রসন্ন মণ্ডল। সুদ সময় টাকা চাই, নাহলে ঘর চাই। হরিপ্রসন্ন। কেন দিয়েছিলেন? ঘরের জন্য। ঘরটা এসেছিল, না দিলে নাম কেটে দিবে, শাস্তি চাই। নিউজ 18 বাংলা। রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানির বিরুদ্ধে পদক্ষেপ করতে এবার শুভেন্দু অধিকারীর সরকার কমিটি গঠন করল। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই কমিটি গঠন হলো। এই কমিটি বিভিন্ন জেলাতেও যাবে। তদন্ত কমিটি সরকারি তহবিল 9/6 তদন্ত করবে। ভারতীয় ন্যায় সংহিতার আওতায় তদন্ত হবে। পুরনো এফআইআর সংগ্রহ করা হবে।
ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে যে ডকুমেন্ট তারা চাইবেন সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে। সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। এছাড়াও নারী শিশুদের ওপর অত্যাচারে তদন্ত কমিশনের চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, কমিশনের মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, প্রয়োজনে জনশুনানির মতো থানায় শুনানি হবে। গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা বোন দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি, আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। টাকা দিয়ে ভারতে প্রবেশ, তাই শুধু নয়, হাতে আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড, রেশন কার্ড। 8 বাংলাদেশি গ্রেফতার। উত্তর 24 পরগনার নিমতা, রবিবার রাতে এখানকার গোলবাগানে গ্রেফতার 8 বাংলাদেশি। পুলিশের জালে বাড়িওয়ালাও। 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে নন্দননগর থেকে, তার মধ্যে একজন বাড়িওয়ালা রয়েছে। এদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ রয়েছে, কিছু তথ্য প্রমাণ আমরা পেয়েছি, কিছু কাগজপত্র পেয়েছি, এগুলো সব আমরা তদন্তের মধ্যে রেখেছি। রবিবার রাতে এক ব্যক্তিকে এলাকায় ঘুরতে দেখে সন্দেহ হয় নিমতা থানার পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদ করে খোঁজ মেলে বাকি 7 জনের। তারপরেই গ্রেফতার 8 বাংলাদেশি। স্থানীয়দের দাবি, প্রায় 1 বছর ধরে গোলবাগানে থাকছিলেন ধৃতরা। ধৃতদের কাছ থেকে পাওয়া গেছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডের মতো নথি। রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড। উদ্ধার হয়েছে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট এবং সে দেশের কোভিড ভ্যাকসিনের নথি। পুলিশের জালে বাড়িওয়ালা শাহিদুল ইসলামও। এই শাহিদুলের বাড়িতেই ভাড়া থাকতেন 8 বাংলাদেশি। এই বাড়ির ঠিকানাতেই তৈরি করা হয়েছিল বিভিন্ন নথি। পুলিশের অনুমান, বাড়িওয়ালাও এই চক্রের সঙ্গে জড়িত। উত্তর 24 পরগনারই হিঙ্গলগঞ্জ। দিন কয়েক আগে এখানকার তৃণমূল নেতার বাড়িতে খোঁজ মেলে এক বাংলাদেশি। তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। অনুপ্রবেশ, 26-এর ভোটে এই ইস্যুতে বারবার হাওয়া গরম হয়েছে। তৃণমূল দাবি করেছে অনুপ্রবেশ নিয়ে মিথ্যে প্রচার করা হচ্ছে। অন্যদিকে বিজেপি অভিযোগ করেছে তৃণমূল নেতাদের মদতেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ঢুকছে অনুপ্রবেশকারীরা। তারপর তৃণমূল নেতারাই অবৈধভাবে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিচ্ছে। 4 মে বাংলায় পালাবদল, ভয় আউট, ভরসা ইন। তৃণমূল নেতার বাড়িতে বাংলাদেশির খোঁজ। এবার নিমতায় পুলিশের জালে 8 বাংলাদেশি। অনেকেরই অভিযোগ, গত কয়েক বছরে বাংলায় অনুপ্রবেশের একটি রুটম্যাপ তৈরি হয়ে গেছে। সীমান্ত পার করার আগে পশ্চিমবঙ্গে দালালদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের লোকজন। সেই দালালরা প্রথমে ওই অনুপ্রবেশকারীদের নামে অবৈধ আধার কার্ড, রেশন কার্ড তৈরি করে। তারপর সুযোগ বুঝে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানো হয় সীমান্ত রক্ষীর নজর এড়িয়ে। ভারতে ঢোকার পর অনুপ্রবেশকারীদের নামে ভোটার কার্ড, প্যান কার্ডও তৈরি হয়ে যায়। পরিস্থিতি এতটাই উদ্বেগের যে 100 বছর ধরে এদেশে বাস করছে এমন পরিবারের লোকজনের কাছে যে নথি নেই, সেই নথিও রয়েছে অনুপ্রবেশকারীদের হাতে, যদিও সবই অবৈধ, বেআইনি। নিমতায় ধৃত 8 বাংলাদেশির থেকেও মিলেছে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড।
কলকাতা থেকে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।